আসসালামু আলাইকুম, শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 21 মে 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো দুর্ভাগ্য আজকেও মার্কেট যথারীতি মাইনাস হলো, তবে দিনের শুরুতে কিন্তু ভালো পরিমাণে প্লাস হয়েছিল এবং এই প্লাসটা দেখে কিন্তু অনেকে আশায় বুক বেঁধেছিল যে আজকে হয়তো মার্কেটটা ঘুরে দাঁড়াবে এবং ভালো পয়েন্ট আপ করবে, কিন্তু দুর্ভাগ্য দিনের শেষে আমরা দেখতে পেলাম অনেক হিউজ পরিমাণ আপ থেকে কিন্তু আস্তে করে মার্কেটটা মাইনাস হয়ে গেল এবং আমাদের সকলের আশাটাই ভেঙে গেল। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বেরিয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা এখানে দেখতেছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 22.55 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 8.95 পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি সূর্য সূচকে আমরা দেখতে পাচ্ছি 6.20 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্স কিন্তু আমরা আজকে মাইনাস হতে দেখলাম। এছাড়াও যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারের যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি যে ভিকন ফার্মা তারা 3 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়া ব্র্যাক ব্যাংক আমরা দেখতে পাচ্ছি 2.5 পয়েন্টের মতো আপ করেছে। এখানে ব্যাট বিসি 1.5 পয়েন্টের থেকে কিছুটা বেশি এবং পুবালি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি 1 পয়েন্টের মতো আপ করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ আপ করেছে। অপরদিকে যদি মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে দেখি, মার্কেট ড্রাইগার আমরা এখানে মাইনাস দেখতে পাচ্ছি। কোহিনুর কেমিক্যাল সবচেয়ে বেশি পরিমাণ মাইনাস হয়েছে, 1.7 পয়েন্টের মতো তারা মাইনাস করেছে। এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি যে রেনাটা, খান ব্রাদার্স, এখানে বেস্ট হোল্ডিং এবং বেক্সিমকো ফার্মা এরা 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও ইউনিক হোটেল, এখানে নাবানা ফার্মা, যমুনা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন এরা কিন্তু 1 পয়েন্টের মতো মাইনাস করেছে। তো খুবই হতাশাজনক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় কোম্পানিগুলোই বেশি পরিমাণ মাইনাস হচ্ছে বর্তমান সময়ে এবং দুর্বল মূল্যের কোম্পানিগুলো কিন্তু আপ হচ্ছে। তো এখানে আমরা যদি খেয়াল করি ট্রেড স্ট্যাটিস্টিক্স, তাহলে দেখতে পাচ্ছি আজকে 102টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 55টির এবং পতন ঘটেছিল 236টির। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি যে আজকে বিগত দিনের তুলনায় 30 কোটি টাকার মতো কিন্তু লেনদেন বৃদ্ধি পেয়েছে। তো সেই ক্ষেত্রে একটা পজিটিভ দিক, তবে মূলত আসলে তেমন একটা বৃদ্ধি পায়নি। আমরা খেয়াল করছি আজকে 591.62 কোটি টাকার মতো লেনদেন হয়েছে টাকার অঙ্কে। এছাড়াও যদি আমরা এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনার আজকে ওয়াইপিএল, এছাড়া মিথুন নিটিং, বিআইএফসি এরা কিন্তু আজকে মোটামুটি হল্টেডের কাছাকাছি বৃদ্ধি পেয়েছিল, আর বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছিল। অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসলে কি বলবো, এখানে লুজারের লিস্ট তো একই রকম, ওই 3%ই কমতে পারবে। তো এই জন্য আসলে আর লুজারের লিস্ট কষ্ট করে বলছি না, আপনারা এই চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও যদি আমরা এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে আজকে কিন্তু ওরিয়ন ফার্মা ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে বলা যায়। এছাড়াও মোটামুটি লেনদেন হয়েছে লাবেলো, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেস্ট হোল্ডিং এরাও কিন্তু মোটামুটি লেনদেন হয়েছে, তেমন একটা নয়। এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখছি আজকে মার্কেটের বেশিরভাগই খারাপ অবস্থা। আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে বেশি খারাপ করেছে ট্রাভেল লেজার। তারপরে যদি আমরা এখানে খারাপ করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ইন্স্যুরেন্স সেক্টর খারাপ করেছে বেশি পরিমাণে। এরপর আমরা যদি দেখি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সিরামিক সেক্টর, আইটি সেক্টরে কিন্তু তুলনামূলক খারাপ করেছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট বেশি খারাপ করেছে তুলনামূলকভাবে। তো আসলে এই সব সেক্টরগুলো, যেমন জুট সেক্টরের কথা বলতে পারি, তো এই সকল সেক্টরগুলো আসলে বর্তমানে খুবই খারাপ অবস্থানে রয়েছে। অর্থাৎ বলতে গেলে সমগ্র মার্কেটই বর্তমানে খারাপ অবস্থানে রয়েছে, যেটা আসলে সত্যিই হতাশাজনক আমরা বলতে পারি। তারপরে যদি আমরা এখানে ব্লক ট্রানজেকশনটা যদি খেয়াল করি, তাহলে দেখছি আলহাজ টেক্সটাইল আজকে মোটামুটি লেনদেন হচ্ছে ব্লক মার্কেটে। এছাড়াও ফেডারেল ইন্স্যুরেন্স বলতে পারি মোটামুটি। এছাড়াও এসিআই কিন্তু অনেক ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এআইএলও তুলনামূলকভাবে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এবং আমরা যদি এভাবে দেখি, এই যেখানে ইউনিলিভার কনজিউমার কেয়ারও কিন্তু আমরা দেখতেছি তুলনামূলকভাবে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো যাই হোক, আপনারা চাইলে এখান থেকে এই শেয়ারগুলোকে সিলেক্ট করতে পারেন দীর্ঘ দিনের জন্য বিনিয়োগ করার ক্ষেত্রে। আসলে শেয়ার মার্কেটের বর্তমানে যেই অবস্থা, সাধারণ বিনিয়োগকারীরা বর্তমানে মার্কেটে নেই এবং বড় বড় বিনিয়োগকারী লুটেপুটে খাচ্ছে যে যেমনি পারছে আর কি। তো আমরা এখানে নীরব দর্শক ছাড়া আর কিছু নেই বর্তমানে মার্কেটের জন্য। তো যাই হোক, এর পরবর্তীতে এখন আমরা মোটামুটি দেখতে পেলাম বাজার অবস্থা। এখন আমরা চলে যাব হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ফের নেমে গেল ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রত্যাশা। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল যেরকম, সেটা বর্তমানে আসলে কি বলবো, হতাশায় নিমজ্জিত হয়েছে এবং এটার কারণটা আমরা বুঝতে পারছি। প্রায় প্রতিদিনই মার্কেট মাইনাস হচ্ছে। একদিন একটু আপ হলে আমরা আশায় বুক বাঁধি, এরপরে কন্টিনিউয়াস প্রায় প্রতিদিনই মাইনাস হয় এবং মাইনাসের পরিমাণটা কম নয়, বড় বড় দাগে কিন্তু পয়েন্ট মাইনাস হচ্ছে, যেটা আসলে সত্যিই হতাশাজনক। এবং শুধুমাত্র যে পয়েন্ট মাইনাস হচ্ছে বিষয়টা এরকম নয়,
বেশিরভাগ পরিমাণ শেয়ারই কিন্তু মাইনাস হচ্ছে, এবং মাইনাস হচ্ছে এরকম একটা পজিশনে যেখান থেকে আসলে রিটার্ন করা অনেক কঠিন, বা আমরা বলতে পারি পয়েন্ট অফ নো রিটার্নে যেয়ে কিন্তু মাইনাস হচ্ছে। তো এটা আসলে খুবই দুঃখজনক বা হতাশাজনক বলা যায়। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা একদমই মাটিতে শুয়ে পড়ার মতো অবস্থা হয়েছে বর্তমানে তাদের। তো এখান থেকে আসলে উত্তরণের পথ নাই কোনো, বাজারের জন্য কেউই আসলে কোনো ভূমিকা পালন করছে না। সবাই আশা ব্যক্ত করছে যে আমরা এই করবো সেই করবো, কিন্তু কোনো প্রকার কাজের কাজ কিছুই হচ্ছে না, আমরা খেয়াল করছি। এবং একটা বিষয় হচ্ছে, দিনের শুরুতে আজকে পয়েন্ট অনেক ভালো পরিমাণ আপ হয়েছিল, কিন্তু দিনের শেষে আফসোস পয়েন্ট অনেক বেশি পরিমাণ মাইনাস হয়েছে। যেটা আসলে প্লাস ছিল সেটা কিন্তু দিন শেষে মাইনাসে রূপান্তরিত হয়েছে, এবং এটা সত্যিই হতাশাজনক। কারণ হচ্ছে প্রথমে আগে প্লাস ছিল, সেটা প্রথমে আগে নিউট্রাল হতে হয়েছে, তারপরে মাইনাস হয়েছে। তার মানে হিউজ পরিমাণে কিন্তু একটা পয়েন্ট মাইনাস আমরা দেখতে পেলাম। যাই হোক, এই হচ্ছে প্রথম নিউজটি। এর পরবর্তীতে দ্বিতীয় যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, বাজারকে সাপোর্ট দিতে আইসিবি সিকিউরিটিজকে বিশেষ সুবিধা প্রদান। তো মূলত আসলে আইসিবি হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, তারা শেয়ার মার্কেটে দীর্ঘ সময় বিনিয়োগ করেছে, আমরা দেখতে পেয়েছি। তো তাদের একটা কিন্তু সিকিউরিটিজ রয়েছে, অর্থাৎ ব্রোকারেজ হাউসের মতো। তো তারাও কিন্তু চাইলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারে, এবং এই বিনিয়োগ করার ক্ষেত্রে তাদের আগে নন মার্জিনেবল যে সুবিধা ছিল সেটা মাত্র 10 কোটি টাকার মতো একটা ব্যবস্থা ছিল। অর্থাৎ এই 10 কোটি টাকার জন্য কোনো প্রকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হতো না। এখন সেটাকে বৃদ্ধি করে 50 কোটি টাকা করা হচ্ছে, অর্থাৎ 50 কোটি টাকা পর্যন্ত তারা শেয়ার ক্রয় করতে পারবে, কোনো প্রকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আগেই জমা দিতে হবে না। এবং একটা বড় বিষয় হচ্ছে, এই জন্য তাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আইসিবির একটা সিকিউরিটি লাগবে। অর্থাৎ আইসিবি যদি তাদেরকে সিকিউরিটি প্রদান করে, তাহলেই শুধুমাত্র তাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া হবে। তো যাই হোক, আশা করছি তাদের এই সুবিধার ফলে তারল্য সংকট দূর হবে, এবং তারল্য বৃদ্ধি পেলে শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তবে একটা বিষয় হচ্ছে, হয়তো কিছুদিনের জন্য হয়তো জিনিসটা পজিটিভ থাকবে, এরপরে এবার যা হওয়ার তাই হবে বলে আমি মনে করি। অর্থাৎ বাজারকে কন্টিনিউয়াস বা কনস্ট্যান্টভাবে কিন্তু ধরে রাখা সম্ভব হচ্ছে না, আমরা খেয়াল করছি। তো সেই ক্ষেত্রে আসলে সাধারণ বিনিয়োগকারীরা হতাশ হচ্ছে। আমার ধারণা সাধারণ বিনিয়োগকারীদের মূলধন অনেকাংশে কিন্তু মাইনাস হয়ে গিয়েছে। যেখানে আমরা 5,500 পয়েন্টের নিচে নামার কথা চিন্তা করতে পারতাম না, এখন আমরা চিন্তা করছি যে 5,000 পয়েন্টের নিচে নামে কিনা যে কোনো দিন, সেই বিষয়টা এখন দেখা যাক আসলে এরকম কোনো ঘটনা ঘটে কিনা, সেই ভয়টাই করছি। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, জেড ক্যাটাগরিতে স্থানান্তর বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বিএসইসি। তো মূলত আসলে কয়েকদিন পরপরই জেড ক্যাটাগরিতে আনার জন্য বিভিন্ন রকম নির্দেশনা প্রদান করে। এর মধ্যে যেই নির্দেশনাগুলো কমন, সেগুলি কিন্তু ঘুরে ফিরে আসে। এর মধ্যে একটা হচ্ছে যে, যদি পরপর 2 বছর তারা কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা না করে বা এজিএম করতে যদি ব্যর্থ হয়, সেই বিষয়টা এখানে তখন জেড ক্যাটাগরিতে আনার ক্ষেত্রে একটা হিসেবে পড়বে। এছাড়াও যদি একটা কথা বলা হয়েছে, তবে যদি তারা এজিএম করতে ব্যর্থ হওয়ার মূল কারণটা যদি আদালত থেকে নিষেধাজ্ঞা হয়, তাহলে তাদেরকে কিছুদিন সময় দেওয়া হবে। এছাড়াও যদি কোনো একটি কোম্পানির যদি উৎপাদনের সময় যদি সংস্কারের কারণে উৎপাদন বন্ধ থাকে, তো সেই ক্ষেত্রে 6 মাস পর্যন্ত একটা সময় দেওয়া হবে, এবং এই 6 মাসের বেশি হলে, অর্থাৎ উৎপাদন বন্ধ যদি 6 মাসের বেশি হয়, তাহলে জেড ক্যাটাগরিতে যাবে। তো এরকম বেশ কিছু নিয়ম রয়েছে। এবার আরেকটা যে নিয়ম হচ্ছে যে, কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত বা অনুমোদিত ডিভিডেন্ডের কমপক্ষে 80% পরিশোধ করতে ব্যর্থ হলেও তাদেরকে জেড ক্যাটাগরিতে স্থান করা হবে। তো এটাও কিন্তু একটা ভালো দিক। আমি মনে করি অনেক সময় দেখা যায় যে ডিভিডেন্ড ঘোষণা করে ঠিকই, কিন্তু ডিভিডেন্ড ঠিকমতো প্রদান করে না নির্ধারিত সময়ের মধ্যে। তো সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীরা ডিভিডেন্ডের থেকে বঞ্চিত হয়। তো এই জন্য আসলে এই রুলসটা করা উচিত বলে আমি মনে করি। এছাড়া একটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে পুঞ্জীগত লোকসানের পরিমাণ কোম্পানি পরিশোধ মূলধন ছাড়িয়ে গেলে ওই কোম্পানিকে জেড ক্যাটাগরিতে রূপান্তর করা হবে। তো মূলত আসলে পুঞ্জীগত লোকসান, অর্থাৎ যে প্রায় প্রতি বছরই লোকসান হচ্ছে, এবং এই লোকসানটা প্রায় জমতে অনেক বেশি পরিমাণ হয়ে গিয়েছে টাকার অঙ্কে, এবং এটা এত বেশি পরিমাণ যে কোম্পানির কাছে থেকে পরিশোধিত মূলধনের তুলনায় বেশি, অর্থাৎ তারা যেই পরিমাণ শেয়ার ছেড়েছে যেই টাকার, তার তুলনায়ও বেশি যদি এরকম পুঞ্জীগত লোকসান জমা হয়, তাহলে সেটাকে জেড ক্যাটাগরিতে আনা হবে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ব্যাংক, বিমা এবং আর্থিক খাতের কোম্পানিগুলোর জেড ক্যাটাগরিতে যদি থাকে তাহলে তাদের যেই পরিচালক রয়েছে তারা শেয়ার বিক্রয় করতে পারবে। অপরদিকে অন্যান্য যে সকল কোম্পানিগুলো রয়েছে, তাদের যারা উদ্যোক্তা পরিচালক রয়েছে, তারা শেয়ার বিক্রয় থেকে বিরত থাকতে বাধ্য হবে, অর্থাৎ তাদেরকে শেয়ার বিক্রয় থেকে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তো এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, এটাও একটা ভালো দিক আমি মনে করতে পারি, যে এর কারণে তারা কোম্পানিকে সঠিকভাবে পরিচালনা করবে। তো এখানে আমি অনেকগুলো বিষয় আলোচনা আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে,
দরবৃদ্ধিতে এগিয়ে ঝুঁকিপূর্ণ 4 কোম্পানি। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোর অবস্থানই ভালো, অর্থাৎ মূল্যবৃদ্ধির ক্ষেত্রে, এবং এটা আগেও আমরা দেখে আসছি। তো এরকমই 4টি ঝুঁকিপূর্ণ কোম্পানি বর্তমানে এই দুরবস্থার বাজারেও কিন্তু ভালো করছে, যেটা আসলে সত্যিই একটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ যে কোনো সময় এই সকল কোম্পানিগুলো পতন ঘটতে পারে। তো আমরা এক নজরে দেখে নিই সেই কোম্পানিগুলো কারা। তারা হচ্ছে ইয়াকিন পলিমার, মিথুন নিটিং, বিআইএফসি এবং অ্যাক্টিভ ফাইন। তো মূলত এই সকল কোম্পানিগুলো দুর্বল মৌলের এবং এদের কিন্তু অবস্থা খুবই খারাপ, এবং পিই রেশিও মাইনাস, যেটা আসলে খুবই খারাপ একটা বিষয়। তো এই সকল কোম্পানির মধ্যে কারা আসলে বিনিয়োগ করছে বিষয়টা আমার ঠিক বুঝে আসছে না, এবং এগুলি কীভাবে করে মূল্য বৃদ্ধি পায় সেটাও কিন্তু আমার বুঝে আসছে না। তো যাই হোক, আপনারা চাইলে এই সকল শেয়ারগুলো থেকে দূরে থাকতে পারেন এবং নিজের মূলধনকে নিরাপদ রাখতে পারেন দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার মাধ্যমে। তো এই হচ্ছে বিষয়। তো এই ছিল মোটামুটি আজকের দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি নিউজ। তো আশা করছি এই নিউজগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো আজকের বিষয়টা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।